আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সাথে আছে সিফাত চেয়ারম্যান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অনিয়ম দুর্নীতি যেই করছে তাকেই ধরা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। শেষ হলো দেশের ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। রিজেন্ট চেয়ারম্যান সাহেব, তার পরিবার ও অন্য সহযোগীদের ব্যাংক হিসাব 1 মাস অবরুদ্ধ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। দেশ থেকে নিষেধাজ্ঞা, মাঠে নেমেছে দুদক। স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতিতে অভিযোগে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু হাজির হননি দুদকের তলবে। চিঠিতে দুর্নীতির তথ্য অস্বীকার, নাকচ করেছে দুদক। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,360 জন। বন্ধের ঝুঁকিতে রাজধানীর অনেক স্কুল, বেতন না পেয়ে পেশা বদলে বাধ্য হচ্ছেন শিক্ষকদের অনেকে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে কোন দলের তা দেখা হচ্ছে না, যেই অনিয়ম দুর্নীতি করছে তাকেই ধরা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আর আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, চোর ধরার জন্য উল্টো সরকারকেই দোষারোপ করা দুর্ভাগ্যজনক। করোনা মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জীবন জীবিকা চালু রাখতে সরকারের নেওয়া পদক্ষেপের সুফল মানুষ পাচ্ছে বলেও জানান সরকার প্রধান। করোনা পরিস্থিতি বিবেচনা করেই বাজেট দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে বলে জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সংসদে বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তব্যে দেশের করোনা পরিস্থিতি, সরকারের পদক্ষেপ, এই পরিস্থিতিতে অর্থনীতি গতিশীল রাখা সহ বিভিন্ন দিক উঠে আসে। আর যতই ঝড় ঝঞ্ঝা, দুর্যোগ, রোগ শোক বালা এগুলি থাকবেই, কিন্তু জীবন তো থেমে থাকতে পারে না, জীবন তো চলমান, জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখেই মনে হয় যদি কখনো সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখন যেন আমরা সেই সাথে তাল মিলিয়ে চলতে পারি, সেটা মাথায় রেখে আমরা এই বাজেটটা দিয়েছি। যদি ভালো অবস্থা হয় আমরা এটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হব, আর যদি সারা বিশ্বে স্থবিরতা চলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু চলমান থাকবে আমাদের অর্থনীতি, সেটাই হচ্ছে বড় কথা। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এই পরিস্থিতির মধ্যেও যারা অনিয়ম দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি, আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এর আগে তো দুর্নীতিটাই নীতি ছিল, অনিয়মটাই নিয়ম ছিল, অনিয়মটাই নিয়ম ছিল, সেইভাবেই রাষ্ট্র চলেছে। কিন্তু আমরা আসার পর সেগুলি, আওয়ামী লীগ আসার পর সেগুলি আমরা মোকাবেলা করার চেষ্টা করছি, যতদূর পারি সেগুলো আমরা শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আগেই বলেছি যে এই অনিয়মগুলি আমরা নিশ্চয়ই মানব না, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং নেব, এটা অব্যাহত থাকবে। এই দুর্যোগেও সরকারের পাশাপাশি বরাবরের মতো বাংলাদেশ আওয়ামী লীগও মানুষের পাশে ছিল বলে জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ, রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। করোনা সভা জয় করা। আজ শেষ হয়েছে দেশের ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। এর সমাপনী দিনে সংসদের বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম দুর্নীতি দেশের ভাবমূর্তিকে সংকটে ফেলেছে সারা বিশ্বে। সংসদে বাজেট অধিবেশনের ও স্বাস্থ্যমন্ত্রীর নানা সমালোচনা উঠে আসে সংসদ সদস্যদের বক্তব্যে। এছাড়া এদিন আপত্তির মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা বাড়ানোর বিল পাশ হয়। করোনা পরিস্থিতির কারণে মাত্র 9 কার্যদিবসেই বৃহস্পতিবার বাজেট অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শেষ দিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আগে বক্তব্য রাখেন সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপের নানা অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন তিনি। এখন আমাদের দেশের কোভিড-19 পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে আমাদের দেশের মানুষরা যখন বিদেশে যাচ্ছে সেখানে তাদের পজিটিভ হিসাবে শনাক্ত হচ্ছে, এবং আমাদের দেশের এই টেস্টকে আর বিদেশে বিভিন্ন দেশ আর এটাকে গ্রহণ করছেন না, তারা এটাকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। বেশ কয়েকটি দেশ বাংলাদেশি যাত্রীদের নিয়ে
বিমান তাদের দেশে অবতরণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমরা পৃথিবীতে একঘরে হয়ে যাওয়ার অবস্থা পড়েছি। সামান্য একটা ব্যাপার, কিন্তু ওটাতে কতদূর আমাদের দেশের ভাবমূর্তি কতটুকু গেল, দেশের সাধারণ মানুষের কত ক্ষতি হলো। করোনা ভাইরাস এবার সংসদে রুটিন কার্যক্রমের বাইরে সবচেয়ে বেশি আলোচিত ছিল করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা। শেষ দিনেও স্বাস্থ্যমন্ত্রী নানা সমালোচনায় মুখর ছিলেন সংসদ সদস্যরা। স্বাস্থ্য বিভাগের সবচেয়ে বেশি করাপশন হয় কেন্দ্রীয় ওষুধাগারে। যেই প্রকিউরমেন্টে ওই স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং স্বাস্থ্যমন্ত্রীর কনসেন্ট আছে এই কথা বলে মিটু সিন্ডিকেট যে লিস্ট দেন, সেই লিস্ট অনুযায়ী তাদেরকে ডাইরেক্ট পারচেজ করতে না দেওয়ায় তাকে বদলি করা হয়। এছাড়া এদিন বিরোধীদের আপত্তির মুখে পাশ হয় বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল 2020। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবিরকে আরও 2 বছর একই পদে রেখে দেওয়ার জন্যই বিল আনা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এর ফলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স 65 থেকে 67 করা যাবে। আপনি শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য করবেন কেন? তাহলে আজকে সবার জন্য ওপেন করে দেন, যে আজকে সবার জন্য 67 বছর করে দেওয়া হলো। এটি বাংলাদেশ সংবিধানে স্পষ্ট বলছে যে নাগরিকদের জন্য সমতা নিশ্চিত করবে। এবার 15 জুন মাত্র 1 ঘন্টার আলোচনার মাধ্যমে সম্পূরক বাজেট পাশ হয়। 2 দিন আলোচনার পর পাশ হয় অর্থ বিল। 30 জুন বাজেট পাশ করা হয়। 18 জন সংসদ সদস্য 5 ঘন্টা 18 মিনিট বাজেটের উপর আলোচনা করেন। বিল পাশ হয় মোট 5টি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম ও তার পরিবার এবং হাসপাতালের অন্য সহযোগীদের ব্যাংক হিসাব আগামী 1 মাস অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া র্যাবের মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশও। দুদক মাঠে নেমেছে রিজেন্টের মালিক শাহেদের দুর্নীতি অনুসন্ধানে। সময় যত গড়াচ্ছে ততই অনিয়ম দুর্নীতির থলের বিড়াল বেরিয়ে আসছে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমের বিরুদ্ধে। হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ কিংবা করোনার নমুনা পরীক্ষা ছাড়া ভুয়া রিপোর্ট তৈরি শুধু নয়, এমএলএম ব্যবসার নামে বহু লোকের টাকা মেরে দেওয়ার অভিযোগও রয়েছে শাহেদ করিমের বিরুদ্ধে। এমন 14টি অভিযোগে সোমবার রিজেন্টে অভিযান চালায় র্যাব। পরদিনই সিলগালা করা হয় হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখা। জালিয়াতির মূল হোতা শাহেদ করিম অবৈধ উপায়ে বিপুল ধন সম্পদের মালিক হয়েছেন। গণমাধ্যমের এমন প্রতিবেদনের সূত্র ধরে তাদের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। শাহেদ করিম ও তার সহযোগীদের ব্যাংক হিসাব 30 দিন অবরুদ্ধ রাখার নির্দেশও দিয়েছে আর্থিক তদন্ত বিভাগ। এদিকে র্যাবের মামলায় বৃহস্পতিবার 17 আসামির অন্যতম তরিকুল গ্রেপ্তার হলেও এখনও পলাতক শাহেদ করিম। তার অন্যতম সহযোগী, তার মুখপাত্র রিজেন্ট হসপিটালের পিআরও তারেক শিবলি, তাকে আমরা আজ সকালে নাখালপাড়ার বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যপত্র পাচ্ছি। শাহেদ করিম নজরবন্দি এইটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তাকে আমরা গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করছি। শুধুমাত্র ঢাকা শহরেই নয়, সারা বাংলাদেশে তাকে গ্রেফতার করার জন্য র্যাব অভিযান পরিচালনা করছে। দেরিতে হলেও মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনও। শাহেদ করিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে জানিয়েছেন দুদক সচিব। রিজেন্টের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর জন্য যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে র্যাবের মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম যেন অন্য দেশে যেতে না পারেন সেই নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন বিভাগে চিঠি দিয়েছে পুলিশ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাতক্ষীরার ছেলে শাহেদ করিমই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ পড়াশোনা করেছেন মাত্র এসএসসি পর্যন্ত। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে যে ভয়াবহ প্রতারণার জাল বিছিয়েছেন তাতে বিস্মিত সাতক্ষীরাবাসীও। জন্মভিটা সাতক্ষীরার মানুষ চাচ্ছেন প্রতারক শাহেদের উপযুক্ত শাস্তি। প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো রিপোর্ট। মোহাম্মদ শাহেদ সাতক্ষীরা শহরের কামালনগরের ছেলে মোহাম্মদ শাহেদ করিম। বাবা সিরাজুল করিম ও মা সাফিয়া করিম। প্রয়াত সাফিয়া সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শাহেদ নবম শ্রেণীতে থাকাকালীনই সাতক্ষীরার সম্পত্তি বিক্রি করে ঢাকায় বসতি গড়েন তার পরিবার। এরপর এসএসসির গণ্ডি পেরোনো পর্যন্তই তার শিক্ষাগত যোগ্যতা। কিভাবে শাহেদের মতো একজন অল্প শিক্ষিত মানুষ এত প্রভাবশালী হয়ে ওঠে তা খতিয়ে দেখার দাবি করেছেন সাতক্ষীরাবাসী। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে রিজেন্ট হাসপাতালের মাধ্যমে মোহাম্মদ শাহেদ যে প্রতারণার জাল বিছিয়েছেন তার খবরে বিস্মিত সারা দেশের মানুষ, বিস্মিত সাতক্ষীরাবাসীও। যারা এই সাতক্ষীরার নাম ভাঙায় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে,
এইটা আসলে আমরা হতে দিতে চাচ্ছি না। সে যে অপকর্ম করছে তার আমরা চাই যে তার কঠিন থেকে কঠিন শাস্তি হোক। তিনি বিগত দিনে সাতক্ষীরাতে জাতীয় নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু মনোনয়ন পাননি। এই প্রতারক শাহেদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি করে রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে দুষ্কর্মগুলো অনায়াসে করে যাচ্ছিলেন শাহেদ। এই ধরনের টাউটবাটপাটরা যদি ক্ষমতাশালী হয়ে ওঠে এবং তারা যদি সমাজের উপরে ছড়িয়ে ঘোরায়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যায়, সরকার সম্পর্কে, দেশ সম্পর্কে মানুষের ধারণা পাল্টে যায়। করোনা টেস্টের যে দুর্নীতি করেছে, মানুষের সাথে অমানবিক আচরণ করেছে, এটা তো দেখতেই হবে কারা একে এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে একে নিয়ে গিয়েছে। এটা আমাদের দেখে কঠিন শাস্তির আওতায় আনতে হবে এই শাহেদকে। করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য সম্প্রতি রিজেন্ট হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হয়, কিন্তু পরীক্ষা না করেই ৬,০০০ রোগীকে সার্টিফিকেট দিয়ে ৩ কোটি টাকা হাতিয়েছে বলে জানিয়েছে র্যাব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে স্বাস্থ্য খাতের সীমাহীন দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের তলবে হাজির হননি আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু। যুক্তরাষ্ট্রে আছেন জানিয়ে আইনজীবীর মাধ্যমে নোটিশে মিঠু বলেছেন তিনি কোনো দুর্নীতি করেননি, তবে তার এই জবাব গ্রহণ করেনি দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের প্রয়োজনে স্বাস্থ্য খাতের অন্যান্য দুর্নীতিবাজদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। ওপেন সিক্রেট হলেও করোনা ঝড় স্বাস্থ্য খাতে দুর্নীতি অনিয়ম আরও খোলসা করে দিয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম সম্পর্কে ওয়াকিবহাল সরকারের শীর্ষ মহলও। তদন্তে বেরিয়ে এসেছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জিনিসপত্র কেনাকাটায়, যার বেশিরভাগেরই সরবরাহকারী মোতাজ্জেরুল ইসলাম মিঠুর প্রতিষ্ঠান লেক্সিকন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট লিমিটেড। সর্বশেষ করোনা দুর্যোগে স্বাস্থ্য খাতের মাস্ক কেলেঙ্কারিতেও আসে মিঠু সিন্ডিকেটের নাম, যার অনুসন্ধানে নেমে আরও 4টি প্রতিষ্ঠানের সঙ্গে মিঠুকে তলব করে দুদক, তবে তিনি হাজির হননি। যুক্তরাষ্ট্রে আছেন জানিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন। দুদক বলছে তার চিঠি গ্রহণ করা হয়নি। করোনার কঠিন সময়ে সুরক্ষা সরঞ্জাম সরবরাহে দুর্নীতি হয়ে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তর দুই পক্ষই দায়ী। সচিব বলছেন, কারা ক্রয়াদেশে স্বাক্ষর করেছেন, কারা মালামাল গ্রহণ করেছেন, এগুলো খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানের প্রথম শুরু হয়েছে এদের মাধ্যমে, পরবর্তীতে এই অনুসন্ধান এই যে ক্রয় প্রক্রিয়ার সাথে যাদেরকে অনুসন্ধানের অভিযোগ প্রমাণের স্বার্থে ডাকা প্রয়োজন, তাদের সকলকেই তলব করা হবে। মিঠু না এলেও একই অভিযোগে দুদকের তলবে বৃহস্পতিবার হাজির হয়েছেন আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান ডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 41 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,238-এ। নতুন শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 1,75,494। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,706 জন। মোট সুস্থ হয়েছেন 84,544 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এইসব তথ্য জানানো হয়। শনাক্তের 124তম দিনে এসে কমেছে করোনায় নমুনা পরীক্ষার সংখ্যা, ফলে একই সাথে কমেছে আগের দিনের চেয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশের 76টি ল্যাবে 15,632টি নমুনা পরীক্ষায় 3,360 জন ব্যক্তির দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। 18 কোটি জনসংখ্যার দেশে শনাক্তের 4 মাস 1 দিন পর পরীক্ষা হয়েছে মাত্র 9,04,784 আর মোট শনাক্ত হয়েছে 1,75,494 জন। একদিনে 41 প্রাণহানির মধ্যে পুরুষ 29 জন আর নারী 12 জন। 24 ঘন্টায় আক্রান্তের হার 21.49 ভাগ, সুস্থতার হার 48.17 আর মৃতের হার 1.28%। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছে 1,75,494 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। সুস্থ হয়েছেন 3,706 জন। এ পর্যন্ত সুস্থ 84,544 জন।
শিশু, বৃদ্ধ ও সন্তান সম্ভবা মায়েদের প্রতি বিশেষ যত্নের তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র। এদিকে কোরবানির ঈদ সহ সামনের দিনগুলোর ঝুঁকি বিবেচনায় সবাইকে সতর্ক হওয়ার তাগিদ দেন চিকিৎসকরা। টেস্টের হারও আরো বাড়াতে হবে। আমরা যত বেশি টেস্ট করতে পারবো তত বেশি রোগী শনাক্ত করতে পারবো, এবং যত বেশি রোগী শনাক্ত হবে এবং তাদেরকে যদি প্রপার আইসোলেশন মেনটেন করা যায় তাহলে তার কাছ থেকে ছড়ানোর হারটাও কমে যাবে। আমাদের টেস্টের রেজাল্টটা আরো দ্রুত দেওয়া যায় কিনা সেই ব্যাপারে একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। জনগণ এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই ডিজিজ থেকে দূরে থাকা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। স্বাস্থ্যবিধি না মানলে পরিণতির কথা মনে করিয়ে দেন তারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকার ওয়ারি এলাকায় ৬ষ্ঠ দিনের মতো লকডাউন চলছে। আজ লকডাউন এলাকায় টহল দিচ্ছে সেনা সদস্যরা। এছাড়া ওয়ারি এলাকার 2টি প্রবেশমুখ ছাড়া বাকি সবগুলো সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। 21 দিনের জন্য এই লকডাউন বাস্তবায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার এলাকাটিতে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রবেশ মুখে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। জরুরি প্রয়োজন ও স্বাস্থ্যকর্মী ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া নিত্যপণ্য কিনে আনার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ওয়ারি লকডাউন জোনের একটা প্রাইমারি স্কুলে বসানো হয়েছে করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ বুথ। এ পর্যন্ত 73টি নমুনা থেকে 31 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এই লকডাউন এলাকায়। করোনা ঝাপটার মাঝে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনোভাবে টিকে গেলেও বন্ধের ঝুঁকিতে পড়েছে রাজধানীর এলাকাভিত্তিক স্কুল ও কোচিং সেন্টারগুলো। 3-4 মাস ধরে বেতন নেই শিক্ষকদের। মানবেতর জীবনযাপন করলেও তাদের দিকে তাকাবার যেন কেউ নেই। বাধ্য হয়ে বেছে নিচ্ছেন পেশা বদলের পথ। কঠিন এই বাস্তবতায় আর্থিক প্রণোদনার দাবি স্কুল কোচিং মালিকদের। গত কয়েক বছরে ঢাকার প্রায় সব এলাকায় গড়ে উঠেছে ছোট বড় কিন্ডারগার্টেন, স্কুল ও কোচিং সেন্টার। প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থাকলেও এসব প্রতিষ্ঠান হয়ে উঠেছে অনেক মানুষের কর্মসংস্থান বা কর্মস্থল। তবে করোনা তাদের জীবিকা অনিশ্চিত করে তুলেছে। বেশিরভাগ স্কুল কোচিং 4 মাস ধরে বন্ধ। তালা ঝুলছে গেটে। যেসব শ্রেণীকক্ষ মুখর থাকত শিশুদের হই হুল্লোড়ে, এখন শুধুই নীরবতা। ধুলো জমেছে বেঞ্চে, ফাঁকা পড়ে আছে হোয়াইট বোর্ড। টুকটাক অনলাইনে ক্লাস চললেও বেতন দিতে অনীহা অভিভাবকদের। সব মিলিয়ে যেন দুর্বিষহ জীবন শিক্ষকদের। আমরা শিক্ষিত হয়ে আমরা কারোর কাছে হাত পেতে পারতেছি না, এবং কি আমরা দোকানে বাকি খেতে খেতে দোকানদার আমাদেরকে বাকি দিতেছে না। আমরা বড় অসহায়। গার্ডিয়ানরা যদি পেমেন্ট দেয় তাহলেই তো আমরা প্রতিষ্ঠান থেকে পেমেন্ট পাবো, সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান থেকে পেমেন্টও পাচ্ছি না। আমরা যে কি দুর্দিনের মধ্যে জীবনযাপন করছি শুধু একমাত্র আমরাই জানি। এইভাবে পরিস্থিতি যদি এরকমই করেই চলে তাহলে হয়তো বা আমাদেরকে পেশা চেঞ্জ করতে হবে, বিকল্প কোনো চিন্তা ভাবনা করতে হবে, কারণ এভাবে আর কতদিন থাকা যাবে। এই এক্সপিরিয়েন্স টিচারগুলোকে ধরে রাখার জন্য এখন বিশেষ যদি কোনো ব্যবস্থা না করা হয় তাহলে এই শিক্ষা খাতটা চরম একেবারে আপনার হুমকির মধ্যে পড়ে যাবে। এমন বাস্তবতায় অসহায় স্কুল কোচিংগুলোর মালিকেরা বলছেন, শিক্ষকদের বেতন দূরে থাক, ভবন ভাড়াই টানতে পারছেন না তারা। সরকারের আর্থিক প্রণোদনা না মিললে একেবারে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছেন না। 17 মার্চ থেকে আমাদের প্রতিষ্ঠান বন্ধ। এখন পর্যন্ত কখন খুলবে, কখন কি হবে আমরা কিছুই জানি না। কান্না ছাড়া আসলে কিছু করার নেই আমাদের। আমরা আসলে অনেক আমাদের স্টাফ, আমাদের যারা টিচার, কারো মুখের দিকে তাকাতে পারছি না। আমাকে সবাই ফোন করে, স্যার আমরা বেতন কীভাবে পাবো, আমরা কীভাবে কী করব, কিন্তু আমার বলার কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের মা, আপনি আমাদের দিকে এই শিক্ষা খাতের দিকে আপনি একটু তাকান প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের নন-অভিভাবক প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে 5,000 টাকা করে একটা প্রণোদনা উনি ঘোষণা করেছেন। তো আমরা চাই যে করোনা যে কয়টাই মাস স্থায়ী হবে অন্তত সেই সময়গুলোতে প্রতিটা মাসেই এই টাকাটা কন্টিনিউ করা। এলাকার বিত্তবানদের এগিয়ে আসারও অনুরোধ এসব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনার উপসর্গে কুমিল্লায় 7 জন, চাঁদপুরে 2 জন, ফেনীতে 3 জন, রাজশাহীতে 1 জন এবং চুয়াডাঙ্গায় 1 বৃদ্ধ মারা গেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসটির উপসর্গে মারা গেছেন 7 জন। মুমূর্ষ অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে জমশেদ আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে জেলায় নতুন করে পুলিশ সদস্য সহ আরও 7 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে করোনায় মারা গেছেন 6 জন, নতুন শনাক্ত 259 জনের। দিনাজপুরের বীরগঞ্জে এই রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত আরও 35 জন। চাঁদপুরে ভাইরাসটির উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে, তারা মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। রাজশাহীতে করোনায় 1 জন ও উপসর্গে মারা গেছেন 1 জন। ফেনীতে উপসর্গে আইনজীবী সহ 3 জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে ভাইরাসটি শনাক্ত হয়েছে নতুন 27 জনের। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীর 3 নম্বর ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে লকডাউন করেছে প্রশাসন। অন্যদিকে নরসিংদীতে নতুন শনাক্ত হয়েছে 20 জন। এছাড়া রংপুরে 26 জন, ময়মনসিংহে 20 জন, কিশোরগঞ্জে 17 জন ও খাগড়াছড়িতে 13 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে ভাইরাস প্রতিরোধের উন্নত মানের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত। সংকটের সাহসী ও মানবিক নেতৃত্ব আস্থার ঠিকানায় পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, যতই ক্ষমতাধর হোক আইনের আওতায় আসতে হবে বলে হুঁশিয়ারি তার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ক্ষমতাসীনদের টিকিয়ে রাখতে দায়িত্ব পালন করছে নির্বাচন কমিশন। রিজেন্ট হাসপাতালের অপকর্ম সরকারের মদদেই হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কার্যকর গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাসদের বজলুর রশিদ ফিরোজ এবং নির্বাচন কমিশনের সাবেক সচিব আব্দুর রশিদ অংশ নেন। আলোচকরা কমিশনের আইন সংশোধনের সমালোচনা করেন। মির্জা ফখরুল বলেন, আজ্ঞাবহ হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। করোনা মহামারীতে সবাই বিপর্যস্ত এই সময় আইনে সংশোধনে নির্বাচন কমিশনের উদ্যোগের প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলের নেতারা। উল্লেখযোগ্য কিন্তু বাংলাদেশে যে সামাজিক আপনার একদম নিরপেক্ষ সমস্ত রাজনৈতিক যে আপনার 2008 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালির সকল টিকিট বাতিল করেছে কাতার এয়ারওয়েজ। এদিকে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া 125 যাত্রীকে করোনা আতঙ্কে নামতে না দেয়ায় তাদের নিয়ে কাতার এয়ারওয়েজের ফিরতি ফ্লাইটটি আজ রাতে ঢাকায় নামার কথা রয়েছে। সম্প্রতি ইতালি যাওয়া 24 বাংলাদেশের মধ্যে করোনা শনাক্ত হয়। এরপর গেল সোমবার 1 সপ্তাহের জন্য বাংলাদেশের সকল ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয় ইতালি সরকার। এরপরও বুধবার 125 বাংলাদেশি যাত্রী নিয়ে ইতালির ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি, কিন্তু উড়োজাহাজ থেকে যাত্রীদের নামতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ফ্লাইটে থাকা অন্যান্য দেশের 80 যাত্রীকে নামতে দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি ঢাকা থেকে সরাসরি ইতালি পৌঁছায়নি, তাই বাংলাদেশি যাত্রীদের নামতে দেওয়া উচিত ছিল। বিশেষ ফ্লাইটে আসছেন তাদের মাধ্যমে 36 জনের ভিতরে অলরেডি পজিটিভ ভাইরাস পাওয়া গেছে এবং তাদের সেই সাথে তাদের কাছে আপনার যে ভুয়া সার্টিফিকেটগুলো পাওয়া গেছে সেইগুলো কীভাবে তাদের হাতে আসলো এবং তারা কীভাবে এটা আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তাদেরকে অনুমতি দিল এবং তার কারণে এখানে ধরা খাওয়ার পরে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরেও তাতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং শুধু তাই নয় এবং আমাদের ভিতরেও একটা আতঙ্ক বিরাজ করতেছে এখন। ভিয়েতনামে লোক পাঠিয়ে নির্যাতনের অভিযোগে মানব পাচারকারী চক্রের মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রটি লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি 4 লাখ টাকা নিয়ে লোকজন পাঠাতো ভিয়েতনামে, কিন্তু আশ্বাস অনুযায়ী চাকরি না পেয়ে নির্যাতনের শিকার হতো বাংলাদেশ থেকে যাওয়া লোকজন। গ্রেফতার হওয়া জামাল উদ্দিন, কামাল হোসেন ও জামাল হোসেনের দেয়া তথ্য অনুযায়ী র্যাব জানায়, ভিয়েতনামে তাদের নির্যাতনে
26 মার্চ এক বাংলাদেশির মৃত্যু হয়। ফেরত আসা 11 জনের মধ্যে 9 জনেরই বিএমইটি কার্ড ছিল। মানব পাচারের সাথে জড়িত থাকায় মাস ক্যারিয়ার সার্ভিস, দি জেকে ওভারসিজ লিমিটেড, এডভেন্ট ওভারসিজ লিমিটেড, সন্ধানী ওভারসিজ ও আল নোমান হিউম্যান রিসোর্স লিমিটেডের মালিক এবং দালালদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান র্যাব। বগুড়ায় সিনিয়র সাংবাদিক রশিদুন নবী বাবুর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার বাদ-জোহর শহরের মালতীনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক সহ বিশিষ্টজনরা অংশ নেন। পরে শহরের দক্ষিণ বগুড়া কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। সকালে ঢাকা থেকে তার মরদেহ পৈতৃক বাড়িতে পৌঁছলে সেখানে বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রহমানের নেতৃত্বে সাংবাদিক নেতারা শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে বিশ্বে মোট প্রাণহানি 5,53,000 ছাড়িয়েছে। আক্রান্ত 1,22,09,000-এর ওপরে। করোনায় দৈনিক মৃতের তালিকায় শীর্ষে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 68,000 ছাড়িয়েছে। আক্রান্ত 17,19,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু 1,35,000-এর কাছাকাছি। বুধবার সর্বোচ্চ 62,000-এর কাছাকাছি করোনা রোগী শনাক্তের পর সেখানে আক্রান্তের সংখ্যা এখন 31,60,000 ছুঁই। মেক্সিকোতে মৃতের সংখ্যা বেড়ে 32,796 জনে দাঁড়িয়েছে। গেল কয়েক ঘন্টায় ভারতে আরও 30 জন মারা গেছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21,174 জনে। আক্রান্ত 7,72,000-এর ওপরে। আক্রান্তদের সিংহভাগই মহারাষ্ট্রের অধিবাসী। এদিকে করোনার বিস্তার ঠেকাতে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় শহর মেলবোর্নে। এতে আগামী 6 সপ্তাহের জন্য শহর ছাড়তে পারবে না অন্তত 50 লাখ নগরবাসী। নতুন 191 জনের করোনা শনাক্ত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। এবারে ক্লেমন খেলার সংবাদ। বিদেশ থেকে অস্ত্র আমদানির অভিযোগে দ্বিতীয় দফায় আজ 9 শুটারকে জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 2017 জার্মানি থেকে আনা এয়ারগান নিয়ে মিথ্যা অভিযোগের ঘটনাতে হতাশ শুটাররা। দ্রুতই এর সমাধান চান তারা। করোনার কারণে গেল কয়েক মাস অনুশীলন বন্ধ শুটারদের, অথচ এমন পরিস্থিতিতেও সিরাজগঞ্জ ঠাকুরগাঁ থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হাজিরা দিতে আসতে হয়েছে তাদের। অভিযোগ, 2017 সালে রাইফেল তৈরি প্রতিষ্ঠান ওয়ালথার থেকে পাওয়া 8টি এয়ারগান জার্মান থেকে দেশে নিয়ে এসেছিলেন শুটাররা। এ নিয়ে সম্প্রতি আব্দুল কাদের নামের একজন চিঠি দিয়ে অভিযোগ করেন তাদের আনা এই রাইফেল দেশের জন্য ক্ষতিকারক। রবিবার 4 শুটারের পর আজ আরও 9 জন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে নিজেদের বক্তব্য এবং প্রমাণাদি তুলে ধরেন। এয়ারগানকে রাইফেল বানিয়ে এমন মিথ্যা অভিযোগে হতাশ ও লজ্জিত শুটাররা। আমাদের জন্য খুবই দুঃখজনক। সো আমরা সবার কাছে এটাই করব যে আমাদের সহযোগিতা করেন এবং সুষ্ঠু সমাধান করে দেন এই জিনিসটার। আমরা আর কখনো এখানে আসতে চাই না, এরকম বাজে পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। আমরা প্লেয়ার, সেটা সবাই যেন মনে রাখে। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, আমাদের মানহানি যেন কখনোই না হয়, সেটা আপনারা সেই জন্য সর্বাত্মক সহযোগিতা করে এটা একটা সুস্থ সমাধান করে দেন। মিস্টার আব্দুল কাদের যে আমাদের এই একটা ফেক চিঠির মাধ্যমে আমাদের এখানে এনে আমাদের বলা হয়েছে যে, এবং তার চিঠির ভাষাটা এমন ছিল যে আমরা একটা হুমকি স্বরূপ রাইফেল নিয়ে আসছি, এটা আমাদের জাতির জন্য হুমকি স্বরূপ। মানুষ কেন, পাখির জন্য হার্মফুল হয় না? তাইলে তো এটা বলা উচিত ছিল হচ্ছে বেলুনের জন্য এটা একটা হার্মফুল ব্যাপার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অনিয়ম দুর্নীতি যেই করছে তাকেই ধরা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। শেষ হলো দেশের ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। রিজেন্ট চেয়ারম্যান শাহেদ তার পরিবার ও অন্য সহযোগীদের ব্যাংক হিসাব 1 মাস অবরুদ্ধ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, মাঠে নেমেছে দুদক। স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতিতে অভিযোগে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু হাজির হননি দুদকের তলবে। চিঠিতে দুর্নীতির তথ্য অস্বীকার নাকচ করেছে দুদক। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,360 জন।
বন্ধের ঝুঁকিতে রাজধানীর অনেক স্কুল, বেতন না পেয়ে পেশা বদলে বাধ্য হচ্ছেন শিক্ষকদের অনেকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।